আজ পরিবেশন করতে চলেছি ডলিদেব রূপকথার ঝুলি থেকে আমাদের প্রথম গল্প মনসার ওই বালাজোড়া। বেনুদির হাতের ওই চুড়িজোড়া, চুড়ি দুটো কেমন যেন দেখেছি লাগছে। ডিজাইনটা ভারী পরিচিত। কোথায় কোথায় ঠিক কোথায় দেখলাম যেন। ও হ্যাঁ, ওই চুড়িজোড়া তো একদম অবিকল সেরকম ছবিতে যেমন। তবে কি বেনুদির এত ফ্যাকাশে ওই চুড়ির তো সেই চুড়িকে বিষিয়ে দিচ্ছে বেনুদিকে তিলে তিলে। অবাক হয়ে ছোট্ট মেয়েটি জানতে চায় তার বাবার কাছে, বাবা, এই সব গয়নায় কি সোনার? সব কটাই? হ্যাঁ মা, সব সোনার। বাবা, ওই হারটা, ওই নোলক, ওই চুড়ি দুটো, ওই টিকলি? মা মরা ছোট্ট বাবলির দিকে তাকিয়ে হালকা হেসে জবাব দেয় হরিহর, হ্যাঁ মা, সব সোনার। বাবুর মানত ঠাকুর যিনি মা মেনসা, মূর্তিটা কেমন হয়েছে বলতো মা? তোর মতন চোখ দুখান। হরিহর বাবলিকে কোলে টেনে নিয়ে আরও বলল, আর ওই যে দেখছিস, ওই সব সোনার গয়না পরিয়ে পুজো দিবেন বাবু। শাড়ি হলো সোনার সুতোর বেনারসি, বড্ড ভারী। বাবা, ও বাবা, শোনো না, আমার যখন বিয়া দিবা আমায় দিবা সোনার সুতোর বেনারসি, লাল লাল। হরিহর হেসে বলল, মারে, তোরে শাড়ি, হার, নোলক, চুড়ি সব দিব তোরে। বাবলি বাবাকে জড়িয়ে ধরে চেপে, আর কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলে, বাবা, আর কিছু লাগবে নি, অমনি দুখান চুড়ি দিবা পরবানি। বছর কাটতে থাকে। হরিহর হাঁটু ভাঁজ করে হাত জোর করে গিন্নি ঠাকুরনকে বললে, মাগো, বাবলিটারে সুতির শাড়ি, রূপোর সরু হার, রূপোর নুপুর আর সোনার নাকের ফুল ছাড়া কিছু দিতে পারলেম না মা। কাল মেয়েটার বিয়া। মাগো, ছোট ছিল যখন ওই তোমাদের মেনসা মূর্তি বানিয়ে সাজানির কালে বড় মুখ করে একজোড়া সোনার চুড়ি চেয়েছিল গো মা। আমারে কটা টাকা দাও না মা, বা একজোড়া সরু সোনার চুড়ি। মা, আমি বুড়ো, আজ আছি কাল নাই। আমার এক ফালি ধানি জমি নাও মা, কিন্তু আমার বাবলি মার বিয়াতে ওরে একজোড়া চুড়ি দিতে দাও। জমিদার গিন্নি শক্ত মুখে মাথা নেড়ে যা জানানোর জানিয়ে দিল, আর দোতলা যাওয়ার আগে তার পুরনো পরা 2 শাড়ি হরিহরের হাতে দিয়ে বলল, নিজের জায়গাটা ভুলিস না। সোনার চুড়ি সোনার হাতে মানায়, শক্ত গোবরের দুর্গন্ধ ভরা ময়লা কালো হাতে না। যা, পালা এখন। হরিহর চোখের জলে বারান্দা ভাসালো। অস্ফুট স্বরে কি বলতে বলতে তাকালো মনসা থানের দিকে, প্রণাম ঠুকল কপালে হাত জোর করে। সেই রাতে চুরি গেল মনসা ঠাকুরের গয়না। উলঙ্গ মায়ের মূর্তি দেখে ভয়ে কেঁপে উঠল জমিদার পরিবার। ফুলের মালা বাঁধে পরনে মায়ের নেই কিছুই। পরের দিন জমিদার পেয়াদা গিয়ে হামলা করল হরিহরের বাড়িতে। পড়ে গেল হই হই রই রই চারদিকে। হরিহর
আর তার ছেলে সমেত বাড়ির সকল পুরুষদের টেনে বাড়ির বাইরে এনে অর্ধনগ্ন করে লাঠি পেটা করল পেয়াদারা। বাবলির চুলের মুঠি ধরে জানতে চাইল গয়নার হদিশ। শক্ত হাতে মুছে গেল চন্দনের কলকা, ছিঁড়ে গেল বাবলির শখের সুতির শাড়ি। বেনুতি আমার জেঠতুতো দিদি। আমি ডাক্তারি পড়তে কলকাতা আসার পর অনেকদিন গ্রামে আর যাওয়া হয়নি। হঠাৎ তার পেয়ে গ্রামে এলাম। এসেই দেখি শুকনো বেনুদি কোনো রকমের চুল আঁচড়াচ্ছে। পুরনো ঠাকুরদার বাড়ি ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে এক বহু যুগ পুরনো ছবির দিকে। মনসা ঠাকুরের এক যেন জীবন্ত মূর্তি, অবিকল মানুষের মতন, পরিধানে শাড়ি আর গহনা, মোটা হার, টিকলি, হাতে মোটা দুই বালা। বালার মুখটা হা করা দুই সাপের মুখ, মুখোমুখি। দুপুরে বেনুদির হাত ধরে নাড়ি পরীক্ষা করতে গিয়ে হঠাৎ চোখে পড়ল ওই বালা দুটো, মনসা মূর্তির বালা। জিজ্ঞাসা করলাম, মূর্তির বালা তার হাতে এলো কীভাবে? দীর্ঘশ্বাস ফেলে বেনুদি বললে বাবলির কথা। বিয়ের দিন কিভাবে জমিদারের পেয়াদা তছনছ করে দেয় হরিহরের স্বপ্ন, কিভাবে সম্মানহানি হয় বাবলির। পেয়াদারা আগুন জ্বালায় চারদিকে, কিভাবে ঠিক সেদিন বিকেলে গোধূলি লগ্নে বাবলি ঢুকে পড়ে জমিদার বাড়ির গেট পেরিয়ে। সবার চোখের আড়ালে ওই মনসা থানে কাস্তে দিয়ে নিজের গলা কেটে প্রাণ দেয় বাবলি। রক্তে ভেসে যায় মায়ের থান। নিতে পারেনি সে এই অপমান, অন্যায়ের বোঝা। হরিহর হয়ে যায় উন্মাদ। আকাশ বাতাস চিরে ভাসতে থাকে তার চিৎকার, ওরে বাবলি রে, তোরে সোনার চুড়ি দিবানি। গয়না পাওয়া যায় বেশ কদিন পর পুরোহিতের বাড়িতে। হ্যাঁ, সেই পুরোহিত অনেক দিন ছিল তককে তককে। তারপর হরিহরকে দেখে সেদিন ফন্দি আটে চুরির। গয়না বেচতে গিয়ে ধরা পড়ে। সব গয়না এদিক ওদিক বেচে এই পালাচোরা বেচার সময় ধরা পড়ে। জমিদার পেয়াদা পিটিয়ে মারে পুরোহিতকে। হদিশ মেলে না বাকি গয়নার। তার কয়েকদিন বাদে এক ঝড় জলের রাতে মন্দিরে বাজ পড়ে খুব জোরে। মন্দির ভাঙে, ভাঙে মনসা মূর্তিও। ঠাকুরদার বাবা বলেন যে এমনি ওই বাবলির আত্মহত্যার মন্দির দূষিত হয়েছে। হয়তো মনসা মায়ের আর এখানে থাকার ইচ্ছে নেই। সেই থেকে এই বালা আমাদের পরিবারেই থেকে যায়। ঠাম্মার পর মা, তারপর আমি। কিন্তু আমাদের ওই এক রোগ, রক্ত নেই রে শরীরে। বেনুদি একটু চুপচাপ থেকে আবার বলে, আমি ভাবছি এই বালা তোর বউকে দেব। আমার তো না আছে সন্তান, না আছে কোনো বোন। আর বালাজোড়া আমার দিকে যেন হামুখে তাকিয়ে আছে লকলকে জিবে। আমি নাক কুচকে দূর বলে উঠে যাই। সন্ধ্যাবেলা অল্প স্বল্প খেয়ে হেঁটে হেঁটে ভাঙা মন্দির, ঝোপে ভর্তি মায়ের থান, ভাঙা মূর্তি দেখতে দেখতে বড্ড আজগুবি সব খেয়াল আসতে থাকে মনে। রাতে যখন শুতে যাব, একটা হালকা হাসির শব্দে ক্ষণিকের জন্য ভয় পেয়ে যাই আমি। তারপর মনে হয় বেনুদি কি কোনো গল্পের বই পড়তে পড়তে হাসছে। ভাবলাম যাই, হাসির কারণটা বরং জেনেই ঘুমোতে যাই। এক পা দুপা করে বেনুদির ঘরের দিকে গিয়ে দেখি ঘরের আলো তো নিভানো। তাহলে বেনুদি হাসছে কেন? কেমন একটা গোবরের গন্ধ আসে বেনুদির ঘর থেকে। সাহস করে ঘরের দরজা ঠেলা দিয়ে ভিতরে মুখ বাড়াই। চাঁদের আলোয় যা দেখি, দেখে আমার শরীর নিমেষে হিম হয়ে যায়।
দুটো সোনালির উজ্জ্বল সাপ বেনুদির ঘাড়ের কাছে কামড়ে ঝুলে আছে, লেজ তুলছে, পাকাচ্ছে, রক্ত চুষে খাচ্ছে তারা। হ্যাঁ, আওয়াজ আসছে, আসছে আওয়াজ। আর কিছু সাপ পেট আর পা জড়িয়ে অপেক্ষা করছে, তারাও খাবে নাকি রক্ত। আর মাথার কাছে দাঁড়ানো শ্যামবর্ণায় এক অর্ধনগ্ন মেয়ে, অন্ধকারে দাঁতগুলো চকচক করছে, হাসছে। হ্যাঁ, হাসছে মেয়েটি, চিকন সেই হাসি, খুরধার, গলায় সোনার হার, নাকে সোনার নোলক, পরনের শাড়ি আলুথালু প্রায় খুলে পড়ে। এক হাতে ধরা এক সাপ, একাধিক মাথা তার, আর এক হাতে কাস্তে। মাথার খোলা চুল উঠছে চতুর্দিকে। কে এই মেয়ে? সুন্দরী অথচ ভয়ঙ্কর, পিশাচি কোনো, না ডাইনি, নাকি মা মনসা নিজেই শাস্তি দিচ্ছে জমিদার বংশের নারীদের যুগ যুগ ধরে তার চুরি জোড়া পরার সাহস করেছে তারা? নাকি বাবলি নিচ্ছে তার সোনার চুরির প্রতিশোধ? কে মেয়েটি, কে? না, পারছি না নিজেকে সামলাতে আমি। চোখ বুজে আসছে আমার, শরীরে কাঁপছে, বুকে ব্যথা হচ্ছে। আর আমি শুনতে পাচ্ছি হাসির ক্ষুরোদার আওয়াজ, আর সাপের হিস হিস ধ্বনি, আর বেনুদির ঘন থেকে শিথিল হওয়া শেষ নিঃশ্বাস।